বাংলাদেশে বাম প্রতিক্রিয়াশীলতার মতো এত ভয়ঙ্কর গভীর প্রতিক্রিয়াশীলতা আর নাই। এখন দেখবেন যে দুটো কথা দুই দিক থেকে আসছে। একটা আসছে আমরা যেটাকে বলি BAL বাল, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে জুলাই তো ষড়যন্ত্র তারা বলে। আরেকটা হচ্ছে আসছে বামেদের জায়গা থেকে, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ। পত্রিকায় কলাম লিখে বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের ব্যর্থতা থেকে আমরা কি শিখলাম, কিংবা বলা হচ্ছে যে কি যেন আরেকটা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ, এরকম মানে ব্যর্থতার একটা গান, মানে মোর্সিয়া, আমি এটাকে নাম দিয়েছি রুদালি সিনিয়র সাংবাদিক। রুদালি শব্দটার অর্থ হয়তো আপনারা অনেকে জানেন, মহাশ্বেতা দেবীর একটা বিখ্যাত গল্প। এই রুদালি মানে হচ্ছেন উত্তর ভারতের এক ধরনের গরিব যারা নারী, তারা অর্থের বিনিময়ে মানে মরা বাড়িতে এসে কান্নাকাটি করে। এই যারা এটা করে তাদেরকে বলা হয় রুদালি। তো এই রুদালি যারা আপনার কি বলে বলছেন যে ব্যর্থ, এবং আমি একটা কলাম দেখলাম সেখানে লেখা হয়েছে বাংলাদেশের জনগণকে বলা হয়েছে নিষ্ফলা মাঠের কৃষক। আপনি ভেবে দেখেন যে এটা যারা বলেন তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কী জানেন, কী বোঝেন? যে জনগণের ভাণ্ডারে এত সমৃদ্ধ ইতিহাস গত 100-150 বছরের, কিংবা আরও যদি আগে না যাই, অন্তত আপনি যদি ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধোত্তর যে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর আন্দোলন, পরবর্তীতে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থান, একটা জনগোষ্ঠীর যাদেরকে, কোন জনগোষ্ঠী এটা হলো সেই জনগোষ্ঠী যাদেরকে আপনার ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকায় এসেছেন, এসে বলেছেন যে কি দেখলেন তিনি ঢাকায়? কাক, কুকুর আর জবন। কাক দেখেছেন, কুকুর দেখেছেন, জবন দেখেছেন। মানে জবন মানে তো আপনারা বুঝতে পারছেন এটা একটা মানে অবমাননাকর শব্দ। এই হলো পূর্ববঙ্গের কৃষক সম্প্রদায়, গরিব গুরুব কৃষক সম্প্রদায় সম্পর্কে কলকাতার বাবু সমাজের ধারণা। এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলেও আপনার মানে বাংলা বলতে বোঝানো হতো পশ্চিমবাংলা, কলকাতার বাবু সমাজই ছিল বাংলা, এবং তাদের রেনেসাটাই হয়ে গেছে বাংলার রেনেসা, এরকম টাইপের। সেই রেনেসার মধ্যে আপনার মুসলমান সমাজ ছিল না, নিম্নবর্গের হিন্দুরা ছিল না। এখন তার মানে আমি বলছি যে এই যে যাদেরকে ধারাবাহিকভাবে অবজ্ঞা করা হয়েছে, তাদের আপনার এত বড় বড় ইতিহাস তারা সংগঠিত করেছে। তো সেই জনগণকে যদি আপনি বলেন নিষ্ফলা মাঠের কৃষক, তাহলে তো বাংলাদেশের, এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা এই ধরনের কথাগুলো বলেন, আমি নাম বলবো না, কিন্তু আপনারা প্রবণতাগুলো চিনতে পারবেন, এই সমস্ত লেখক বুদ্ধিজীবীদেরকে আপনারা বয়কট করবেন। এবং মনে রাখবেন যে বয়কট কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলন, আপনার অধিকার আছে। যদি আপনার পক্ষে কেউ কথা না বলে, যদি আমরা সমাজে বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক যাই বলেন, তারা কিভাবে হয়? মানুষ যদি তাদেরকে সেলিব্রেট না করে, তারা তো শিল্পী, সাহিত্যিক কিংবা পাবলিক ফিগার হতে পারবেন না। তা আপনি মানুষের কাছ থেকে মানে স্বীকৃতি নিয়ে আপনি বড় হবেন, কিন্তু আপনি মানুষের বিরুদ্ধে থাকবেন। আপনি মানুষকে, জনগণকে বলবেন যে জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে ব্যর্থ, কিংবা আপনি বলবেন যে নিষ্ফলা মাঠের কৃষক, বাংলাদেশের জনগণকে বলবেন নিষ্ফলা মাঠের কৃষক। যে জনগণ এখানে বাংলাদেশ ইতিহাসে বারবার বাম্পার ফলন ঘটিয়েছে, তাদেরকে আপনি বলবেন নিষ্ফলা মাঠের কৃষক। আপনারা দেখেছেন হয়তো সাম্প্রতিক সময়ে যারা, এবং খেয়াল রাখবেন যারা এখানে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, আমি একটা ইঙ্গিত দিলাম, তাদেরকে সবসময় সন্দেহ করবেন। এখানে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক নামে যারা লেখালেখি করে, তাদেরকে সন্দেহ করবেন। তারা দেখবেন লিখেছে যে নেপাল পারলো, আমরা পারলাম না। এটা হলো আরেক ধরনের রুদালিপনা, যে নেপাল পেরেছে, আমরা পারি নাই। কোথায় নেপাল, কোথায় আমরা? দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতির মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য। এবং এই যে নেপাল পারলো, আমরা পারলাম না, এই ধরনের যত লেখা আছে, সে লেখার মধ্যে আপনি তন্ন তন্ন করেও একটা কথা খুঁজে পাবেন না। সেটা হচ্ছে যে নেপালের পার্লামেন্টে, যেটা নিম্নকক্ষ, সেই পার্লামেন্টের 40% আসন, মোট আসনের 40% আসন পিআর পদ্ধতিতে বন্টন করা হয়। তো এখন নির্বাচনের আগে যখন কোনো দল আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালো, তখন আপনারা বললেন যে মৌলবাদী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ইত্যাদি। কিন্তু ওদিকে আবার নেপাল পারলো, আমরা পারলাম না। এই যে চেরি পিকিং ইতিহাস নিয়ে, তো নেপাল পারলো, আমরা পারলাম না, এগুলো আপনারা বলেন। এখন যে নেপালের 3-4 মাসের সরকার, বালেন্দ্র শাহ সরকার, সেই পাড়া সরকার, মানে যাদেরকে আপনারা বলেছেন যে তারা পেরেছে, সেই সরকারের বিরুদ্ধে জেনজিরা যে আন্দোলন করছে, এই খবরটাকে আপনাদেরকে এই বুদ্ধিজীবী লেখকরা পত্রিকায় রুদালিপনা করে আপনাদেরকে জানিয়েছে? তারা কিন্তু এটা জানাবে না। কারণ ওটা তারা বলবে না যতক্ষণ তারা বলবে, মানে যেটাতে দেখানো যায় যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব বা তরুণ নেতৃত্ব, তাদেরকে যেখানে ছোট করা যায় সেটুকুই তাদের এজেন্ডা। নেপাল কিন্তু তাদের বিষয় না, তাদের বিষয় হচ্ছে বাংলাদেশ। ফলে এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং তারা পত্রিকায় লিখে বলছেন আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি।
আমি এই যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি এটা লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে যে লেখকের নামটা আসে তাকে আপনারা বয়কট করবেন। আমরাই কিন্তু তাদেরকে লেখক বানিয়েছি, তাদেরকে সেলিব্রিটি বানিয়েছি। সুতরাং তাদেরকে এখন বয়কট করার সময় এসেছে। এবং সারা পৃথিবীতে বয়কট একটা খুব গণতান্ত্রিক আন্দোলন। যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি, আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন তো, আপনাদের কারো কাছে কি এতটুকু মনে হয় যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি? কোথাও আপনারা শুনেছেন সারা বাংলাদেশের মানুষ তার চায়ের দোকানে, হাটে ঘাটে মাঠে সবখানে নাকি আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে, আওয়ামী লীগ নাকি টক অফ দ্য কান্ট্রি? আওয়ামী লীগ আসলে তার মানে মাইন্ড অফ দ্য কান্ট্রি, মানে তার মনের মধ্যে আওয়ামী লীগ। এখন সে এটা আসলে লিখে জানাচ্ছে পত্রিকায়। তাদের সুবিধাটা হচ্ছে বড় বড় পত্রিকা হাউস তাদের পক্ষে আছে। তো এই যে ব্যর্থ আবার এই যে আপনার ষড়যন্ত্র, এই দুটো কিন্তু একই, তাদের মধ্যে একটা স্ট্রাকচারাল ইউনিটি আছে। আওয়ামী ন্যারেটিভ এবং বাম ন্যারেটিভ কিন্তু একই, ঠিক আছে? বামপন্থীদের এখানে সংকটটা খুব গভীর, তারা এটা মানতে চায় না। তারা ভাবে আমাদেরকে তারা সারাক্ষণ মৌলবাদী, সাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু বাংলাদেশে বাম প্রতিক্রিয়াশীলতার মতো এত ভয়ঙ্কর গভীর প্রতিক্রিয়াশীলতা আর নাই। তারা আপনার দেখবেন যে ধরেন বদরুদ্দিন উমর, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খাটো করার বিষয় না, কারণ আমাদের মতো দেশে যারা এরকম বড় ফিগার তাদেরকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু সমালোচনাটা করতে হবে। বদরুদ্দিন উমর, ওই যে তাদের যারা পিয়ার গ্রুপ, বদরুদ্দিন উমরের যারা কাছের লোকজন, তারা যেখানে বদরুদ্দিন উমরকে মাথায় তোলা দরকার সেখানে সেই সময় তারা বলবেন যে বদরুদ্দিন উমর গণঅভ্যুত্থানে আগে বলেছেন যে এই গণঅভ্যুত্থান হচ্ছে সবচেয়ে তীব্র, সবচেয়ে ব্যাপক। হ্যাঁ, এই কথা তিনি বলেছেন যে বাংলাদেশে গত 70 বছর যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্যে সবচেয়ে তীব্র, সবচেয়ে ব্যাপক গণঅভ্যুত্থান হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান। এটা বদরুদ্দিন উমর পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে গণঅভ্যুত্থানে আগেই বলেছেন, 5-6 দিন আগে। এই একই বদরুদ্দিন উমর গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় 17ই জুলাই প্রেস ক্লাবে বলেছেন যে, কি বলেছেন খেয়াল করবেন, 1 বছরের মাথায় বলছেন যে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান ঘটে নাই, বাংলাদেশে কোনো গণ আন্দোলনও হয় নাই জুলাই মাসে। তাহলে কি হয়েছে? গণ আন্দোলন করতে না পারার উৎসারিত যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে তৈরি হওয়া একটা পরিস্থিতি হচ্ছে জুলাই। এখন বুঝেন, যে লোকটা বলেছে, আমি এটা খুবই অনেকভাবে ভাবার চেষ্টা করেছি যে কেন এটা, যে লোক গণঅভ্যুত্থানের আগে বললেন যেটা সবচেয়ে ব্যাপক গণঅভ্যুত্থান, সেই একই ব্যক্তি গণঅভ্যুত্থানে 1 বছরের মাথায় কেন বলছেন যেটা তো গণঅভ্যুত্থান না, অবশ্যই এটা গণ আন্দোলনও না, মানে গণ আন্দোলনের স্বীকৃতি উনি দিবেন না, গণ আন্দোলন না, তাহলে এটা কি? এটা হচ্ছে গণ আন্দোলন না করতে পারার ক্ষোভ থেকে তৈরি হওয়া একটা পরিস্থিতি মাত্র। এই জায়গায় উনি কেন গেলেন? এটা গেলেন তার কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের আগে তো বোঝা যায় না এটার নেতৃত্বটা কারা। আপনি দেখবেন বাংলাদেশের আন্দোলনগুলো 69 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান, এগুলো একটা গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো থাকে এবং যে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, মানে যারা রাজনৈতিক, যেমন ধরেন এখনকার যেমন ছাত্রদল, শিবির, এই ধরনের যারা রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের একটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ হয়। এভাবেই 69 ঘটেছে, এভাবেই 90 ঘটেছে। এবং ওইটা খুব মহান ব্যাপার, অবশ্যই মহান আমাদের ইতিহাস, কিন্তু বামপন্থীদের কাছে এটা মহান কেন? কারণ ওই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদগুলোর মধ্যে বামপন্থী ছাত্রনেতারা ছিল। এখন জুলাই গণঅভ্যুত্থানের আগে বোঝা যায় না, পরে বোঝা গেছে যে সর্বনাশ হয়ে গেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে তো বামপন্থীরা নাই, তাহলে তো এটাকে আর গণঅভ্যুত্থান বলা যাবে না। তাহলে এখন এটা কী হবে? এটা হবে গণ আন্দোলন করতে না পারার একটা পরিস্থিতি। এই জায়গায় এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা কিন্তু তাদেরকেই মানে ছোট করছে, আমাদেরকে মানে জুলাই গণঅভ্যুত্থানে এতে কিছুই হচ্ছে না। এই যে ধরেন আর্ট কালচার, আমরা তো মৌলবাদী সাম্প্রদায়িক, আমরা আর্ট কালচার বুঝি না। আর্ট কালচারের হচ্ছে উত্তরাধিকার সূত্রে সবসময় বামপন্থীরা বোঝেন। এখন এই যে একটা কার্টুন নিয়ে ইদানিং বিতর্ক হয়েছে, আপনি দেখবেন যে লক্ষ্যবস্তু কারা, টার্গেট কারা, সরকারে কে আর টার্গেট কে, ঠিক আছে? পুরো 17 বছর তারা একই কাজ করেছে। আওয়ামী লীগকে তারা টার্গেট করে না, তারা টার্গেট করেছে বিএনপি এবং জামায়াত ইসলামীকে। এখনও তাদের টার্গেট কিন্তু এই যে সনদ বাস্তবায়ন করছে না বিএনপি, গণভোট বাস্তবায়ন করছে না বিএনপি, সংস্কার বাস্তবায়ন করছে না বিএনপি, কিন্তু টার্গেট হচ্ছে নাহিদ ইসলাম, টার্গেট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান।